আজকে ভারতে একটি বিমান দুর্ঘটনায় অনেক মানুষ হতাহত হয়েছেন। সেটি খুবই একটি আনফরচুনেট নিউজ। বিশেষ করে যারা বিমানে ভ্রমণ করে থাকেন এবং বাংলাদেশে অনেক মানুষ রয়েছেন যাদের আত্মীয়স্বজন বিদেশে থাকেন। তাদের জন্য খুবই আতঙ্কের একটি খবর বলা যায়। এই বিমানটি ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছিল এবং বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই দুর্ঘটনায় কবলে পড়ে এবং এই বিমানে প্রায় ৩০০-র মতো যাত্রী ছিলেন এবং এই বিমানটি আসলে ভূপাতিত হয়েছে একটি মেডিকেল কলেজে। সেখানে আরও অনেক ছাত্রছাত্রী এবং অনেক রোগীও ছিলেন মনে হয়। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ আসেনি। তবে একটি নিউজ চ্যানেলে দেখলাম ওরা বলতেছে প্রায় 290 ডেড বডি সিলেক্টেড হয়েছে সো ফার এবং মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। সারপ্রাইজিংলি এই দুর্ঘটনায় একজন প্রাণে বাঁচতে সক্ষম হয়েছেন এবং এই মুহূর্তে এখন পর্যন্ত এই দুর্ঘটনার সার্ভাইভাল সংখ্যা মাত্র একজন। উনি ওয়ান অফ দ্য লাকিয়েস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড বলা যায়। এই দুর্ঘটনায় যেভাবে হয়েছে সেখানে কেউ বেঁচে থাকার কথা না, কিন্তু বাই দ্য গ্রেস অফ অলমাইটি somebody survived. আমি এই বিষয় নিয়ে আমার একটি মন্তব্য রয়েছে। বিগত ২০২৪ সালে আপনারা জেনে থাকবেন আরও দুটি বড় বড় বিমান দুর্ঘটনা হয়েছে, সেখানে অনেক মানুষ হতাহত হয়েছেন এবং ২০২৫ সালে জুন মাসে এসে আরও বিশাল একটি দুর্ঘটনা ঘটল এবং এই সমস্ত দুর্ঘটনার যে প্লেন ছিল সেগুলো কিন্তু এই বোয়িং এয়ারপ্লেন বেশিরভাগ। বিশেষ করে এই প্লেনটি বোয়িং 787 ড্রিমলাইনার। সেটা নিয়ে অনেক কিছু আলোচনা হচ্ছে বিশ্বব্যাপী। বিশেষ করে যখন এই ড্রিমলাইনারটি মার্কেটে আসে তখন থেকেই এর বিপক্ষে অনেক কথা বলা হচ্ছে। অনেক বিশ্লেষকের মতে এবং বিশেষ করে একজন হুইসেল ব্লোয়ার বোয়িংয়ে কাজ করেছেন অনেকদিন, উনি কিছু ভার্ডিক্ট নিয়ে এসেছিলেন যে এই 787 প্লেনে অনেক সেফটি ইস্যু কম্প্রোমাইজ করা হয়েছে এবং উনি অনেক আগে পাবলিকলি স্টেটমেন্ট দিয়েছিলেন যে বোয়িং 787 আসলে একটি সেফ প্লেন নয়, সেটা দুর্ঘটনা কবলে পড়তে পারে। এবং 2025 সালে এসে তা ঘটলো এবং তারপর থেকেই এই বোয়িং 787-এর নিরাপত্তার ত্রুটি নিয়ে অনেকটা প্রশ্নবিদ্ধ হয়ে গেল। এর আগে বোয়িংয়ে আরও একটি সিরিয়ালের অনেক প্লেন ভূপাতিত হয়েছে এবং অনেক মানুষ হতাহত হয়েছে। আনফর্চুনেটলি দুর্ঘটনাগুলো হচ্ছে বেশিরভাগ, বিশেষ করে বড় যে দুর্ঘটনাগুলো হচ্ছে সেখানে বোয়িংয়ের নাম চলে আসছে। কাজেই এটা খুবই আনফর্চুনেট। বিশ্বের যে সমস্ত এয়ারপ্লেন এখন সার্ভিসে রয়েছে তার অধিকাংশ একটি অংশ এই বোয়িং থেকে আসে এবং বোয়িংয়ে যদি এরকম কোয়ালিটি কম্প্রোমাইজ করা হয় তাহলে সেটা বিশ্বব্যাপী, বিশেষ করে বিশ্ব সভ্যতার জন্য খুবই দুঃখজনক। আমি আশা করব এই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সরকার খুবই কঠোর পদক্ষেপ নেবে এবং বর্তমান মার্কেটে কমার্শিয়াল এয়ারলাইন বিজনেস খুবই কম্পিটিটিভ। এখানে টিকে থাকা অনেকটা মুশকিল। আমরা সচরাচর শুনে থাকি যে বিভিন্ন এয়ারলাইন কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে বা দেউলিয়া হয়ে যাচ্ছে। তো এখানে অনেক সময় প্লেনের দোষ দেওয়া যাবে না, কারণ যে সমস্ত কোম্পানিগুলো প্লেনগুলো অপারেট করতেছে তাদেরও অনেকটা দায়বদ্ধতা রয়েছে। বিভিন্ন সেফটি ইস্যু ওরা কম্প্রোমাইজ করে এবং প্লেনের যে প্রপার মেনটেনেন্স রয়েছে সেটা অনেক সময় করা হয় না এবং অনেক সময় যারা প্লেনটি পরিচালনা করতেছেন তাদেরও এরর হয়ে থাকে। এখন পর্যন্ত এই দুর্ঘটনার কারণটা সামনে আসেনি। আরও হয়তো বা 2-3 বছর সময় লাগবে পুরোপুরি ইনভেস্টিগেশনের রিপোর্ট আসতে এবং যেহেতু দুর্ঘটনাটি ঘটেছে ভারতের ভিতরে এবং ভারত দক্ষিণ এশিয়ার একটি দেশ, সেখানে হয়তো বা পলিটিক্যাল সিচুয়েশন বা অন্যান্য কারণে সঠিক রিপোর্টটি সামনে আসবে না। তবে যেহেতু বোয়িং, আমি মনে করি তারা প্রাইভেটলি ইনভেস্টিগেট করবে এই বিষয়টি। তো কাজেই দুর্ঘটনা কী কারণে ঘটেছে সেটা বোয়িংয়ের টেকনিক্যাল কোনো ফল্ট নাকি বোয়িং বিমানের ইন্টারনাল, বিশেষ করে সেই 787-এ ইন্টারনাল কোনো সমস্যা, সেটা অবশ্যই সামনে চলে আসবে এবং যে এয়ারলাইনের
বিমানটি ভূপাতিত হয়েছে সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া অনেকে মনে করে থাকেন যে ভারতের সরকারি বিমান সংস্থা। আসলে এয়ার ইন্ডিয়া বর্তমানে একটি প্রাইভেট বিমান সংস্থা। একসময় এয়ার ইন্ডিয়া ভারতের সরকারের অধীনে ছিল, বর্তমানে ভারতের সরকারের অধীনে নেই। এবং এই দুর্ঘটনার পর কমার্শিয়াল এয়ারলাইন ইন্ডাস্ট্রিতে টিকে থাকা অনেকটা মুশকিল হয়ে যাবে। সর্বোপরি যে হতাহত হলো, এখানে একটি খবরে দেখেছিলাম আমি, সাবেক একজন মুখ্যমন্ত্রী গুজরাটের, উনিও নিহত হয়েছেন এই ক্রাশে। এবং এখানে যেহেতু প্লেনটি লন্ডনে যাচ্ছিল, অনেক ব্রিটিশ নাগরিক, বিশেষ করে ব্রিটিশ ইন্ডিয়ান অনেক নাগরিক রয়েছেন সেখানে। এখনও পুরোপুরি পরিচয় বেরিয়ে আসেনি। সম্পূর্ণ পরিচয় বেরিয়ে আসলে আসলে বোঝা যাবে। এখানে হয়তো বা আমেরিকান অনেক সিটিজেন থাকতে পারেন এবং কানাডারও সিটিজেন থাকতে পারেন। সোফার একজনকে চিহ্নিত করা হয়েছে যে কানাডার সিটিজেন। কাজে এখানে অনেক দেশের মানুষ ইনভলভ রয়েছেন। খুবই একটি ট্র্যাজেডিক ঘটনা এবং আই এম রিয়েলি আপসেট টু হিয়ার ডেট। আশা করি ভবিষ্যতে যারা এয়ারলাইন ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছেন তারা প্রত্যেকটি বিষয় খুবই সিরিয়াসলি নেবেন। বিশেষ করে সেফটি ইস্যুগুলো অনেকটা সিরিয়াসলি কনসিডার করা হবে এবং এয়ারলাইন পরিচালনার একটি স্ট্যান্ডার্ড রয়েছে, সেগুলো পুরোপুরি মেনটেন করা হবে। এই 787 প্লেনটি কিন্তু বেশি পুরাতন নয়। অত্যন্ত কনসার্নিং একটা বিষয় হচ্ছে এখনও অনেক প্লেন সার্ভিসে রয়েছে যেগুলো প্রায় 20, 25 বা 30 বছর পুরনো। সো যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। কাজেই আমি আশা করব এবং উই ক্যান প্রে টু আল্লাহ যে যারা বিমানে বিভিন্ন জায়গায় ভ্রমণ করছেন তাদেরকে সহি সালামতে ভ্রমণ করার তৌফিক দান করুন। এবং আমরা যারা ভবিষ্যতে বিমানে উঠবো তারা অবশ্যই একটু আতঙ্কিত হবে, সেটা স্বাভাবিক। এবং স্পেসিফিক্যালি কোনো এয়ারলাইন কোম্পানিকে আমি সেখানে টার্গেট করছি না, কারণ এটা যে কোনো কারো হতে পারে। বিশেষ করে এয়ারলাইন ইন্ডাস্ট্রি খুবই ক্রিটিক্যাল একটি বিষয়, যদিও বা বিভিন্ন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে, তারপরেও এখানে কমপ্লিটলি প্রকৃতির উপর নির্ভর করে আমাদেরকে যেতে হয় এবং অনেকটা উপরওয়ালার উপর ভরসা করে এই জার্নি করতে হয়। তো আজকে পর্যন্তই। ভবিষ্যতে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।